আমার দাদা গ্রামের সর্দার ছিলেন। গ্রামে যারই বিয়ে হতো না কেন তার পরিবার নববধূকে এক রাতের জন্য আমাদের বাড়িতে পাঠিয়ে দিত। সকালে দাদা তাকে উপহার দিতেন এবং কনে সেই উপহার কাউকে দেখাতো না। আর ৯ মাস পর মেয়েটি গর্ভবতী হয়ে যেত। গ্রামের মানুষ দাদাকে অনেক সম্মান করত। আশ্চর্যের বিষয় ছিল দাদা কঠোরভাবে বলে দিয়েছিলেন যে আমাকে বিয়ে করবেন না। আর এদিকে আমার বয়স বেড়ে যাচ্ছিল। একদিন গ্রাম থেকে এক নববধূ এলে তাকে ঘরে তালা দিয়ে আটকে তার জায়গায় কোণে হয়ে আমি দাদার ঘরে চলে গেলাম। আমি যখন ঘরে গেলাম সমস্ত আলো নিভে গেল এবং দাদা আমার সাথে এমন কিছু করলেন যা দেখে আমি চিৎকার করে উঠলাম, দাদা আমার সাথে। ভিডিওটি শুরু করার আগে একটু প্রার্থনা করি। হে আল্লাহ, সকল গুনাহ থেকে আমাদের মুক্ত রাখুন। যারা গুনাহ থেকে বিরত থাকতে চান সকলেই কমেন্টে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কিছু ঘটনা হৃদয় বিদারক হয়ে থাকে আর এই বেদনাদায়ক মুহূর্তগুলি বর্ণনা করার জন্য মাঝে মাঝে শব্দ কম পড়ে যায়। আমার সাথেও একই রকম ঘটনা ঘটেছিল। আমার দাদা গ্রামের সর্দার ছিলেন। গ্রামে যারই বিয়ে হতো না কেন তার পরিবার নববধূকে এক রাতের জন্য আমাদের বাড়িতে পাঠিয়ে দিত। সকালে দাদা তাকে উপহার দিতেন এবং কোণে সেই উপহার কাউকে দেখাতো না। আর ৯ মাস পর মেয়েটি গর্ভবতী হয়ে যেত। গ্রামের মানুষ দাদাকে অনেক সম্মান করত। আশ্চর্যের বিষয় ছিল দাদা কঠোরভাবে বলে দিয়েছিলেন যে আমাকে বিয়ে করবেন না। আর এদিকে আমার বয়স বেড়ে যাচ্ছিল। একদিন গ্রাম থেকে এক নববধূ এলে তাকে ঘরে তালা দিয়ে আটকে তার জায়গায় কোণে হয়ে আমি দাদার ঘরে চলে গেলাম। আমি যখন ঘরে গেলাম সমস্ত আলো নিভে গেল এবং দাদা আমার সাথে এমন কিছু করলেন যে আমি চিৎকার করে উঠলাম, দাদা আমার সাথে। আমার দাদাকে গ্রামের সবাই খুব সম্মান করতেন। তিনি ছিলেন ৫ ওয়াক্ত নামাজি। গ্রামের মানুষ তাকে পরম শ্রদ্ধা ও সম্মানের চোখে দেখতেন। তাকে প্রধান মনে করা হতো। অনেক মানুষকেই তিনি সাহায্য করতেন। আমাদের গ্রামে একটা অদ্ভুত রীতি ছিল। যখনই কোনো মেয়ের বিয়ে হতো সে আমাদের প্রাসাদে প্রথম রাতের জন্য কোণে হয়ে আসত আর সারা রাত দাদার ঘরে কাটাতো। সকালে দাদা তাকে একটি গিফট দিতেন আর সে সেই উপহার নিয়ে চলে যেত। আর ঠিক ৯ মাস পরে সে গর্ভবতী হয়ে যেত। আমি সবসময় এই অদ্ভুত জিনিসটার কারণ ভাবতাম। কি কারণ ছিল যে কনে বিয়ের পর বরের বাড়িতে না গিয়ে সারা রাত দাদুর ঘরে কাটাতো? আমি ১২ বছর বয়স থেকে এটা দেখছি। প্রথমে এসব বুঝতাম না। এখন তো আমার বয়স ২৫-এ পৌঁছেছে। মায়ের কাছ থেকে অনেকবার জানার চেষ্টা করেছি কিন্তু সেও কিছুই জানায়নি। তিনি বলেছিলেন যে চুপ থাকো, খবরদার ভবিষ্যতেও এই বিষয়ে জিজ্ঞাসা করেছ তো। এবার তো আমার ছোটবেলার বন্ধুর বিয়ে ছিল। সামরা আর আমার খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। সামরা তার বিয়ে নিয়ে খুবই উদ্বিগ্ন ও চিন্তিত ছিল। মেহেদির দিন তার গায়ের রং ফ্যাকাশে হয়ে গিয়েছিল। আমি তাকে জ্বালাতন করার জন্য বললাম, বরের সঙ্গ নিয়ে ভাবতে ভাবতে নার্ভাস হয়ে যাচ্ছিস। আমার কথায় মেয়েটা একটা মৃদু হাসি দিয়ে আমার দিকে তাকিয়ে বলল, না, তোর দাদার কথা ভেবে আমি ভয় পাচ্ছি। সত্যি করে বল নীলু, তোর দাদা নববধূদেরকে সারা রাত তার ঘরে আটকে রাখে কেন? আমার হবু স্বামী ও গ্রামের বাকি লোকদের অজ্ঞতা দেখে তো আমি অবাকই হচ্ছি। বিয়ে একজনকে আর রাতে থাকা অন্যের ঘরে। সামরার কথা শুনে মনটা খারাপ হয়ে গেল। আমিও এটা নিয়ে ভাবতে লাগলাম। সে ঠিকই তো বলছে। পরের দিন কনে হওয়ার পরও সামরার মুখ উজ্জ্বল হয়নি। সুখের বদলে তার চোখে ছিল বিষাদ। রেওয়াজ অনুযায়ী সেও সাজগোজ করে দাদার ঘরে বসে পড়ল। কেন জানি না, কিন্তু এবার আমি ঘুমাতে পারছিলাম না। কারণ মেয়েরা দাদার ঘরে কেন যাচ্ছে তা জানতে আমি উদ্গ্রীব ছিলাম। সবাই যার যার ঘরে ঘুমাতে গেলে আমি উঠে আমার রুম থেকে বের হলাম। আমার রুম ছিল উপরের তলায় আর নিচের তলায় ছিল দাদার ঘর। রাতের আঁধারে আমি জিনিসপত্র ধরে ধরে আন্দাজ করে রাস্তা খুঁজলাম আর এভাবে ধীরে ধীরে নিচে নামলাম। দাদার ঘরের আলো জ্বলছে, তার মানে তিনি জেগে আছেন। কিন্তু এটা অদ্ভুত
ব্যাপার যে দাদার ঘরের জানালা সবসময় বন্ধ থাকে। আমি আগেও কয়েকবার চেষ্টা করেছি, কিন্তু সবসময় আমাকে ব্যর্থতার মুখে পড়তে হয়েছে। সামরা আমার ছোটবেলার বন্ধু, স্কুল কলেজ পর্যন্ত আমরা একসাথে ছিলাম। যখন তার সম্পর্ক ঠিক হয়েছিল তখন আমার জন্য খুব ভালো একটা সম্পর্ক এসেছিল। আমার মা এবং বাবাও এই সম্পর্কের জন্য রাজি ছিলেন, কিন্তু আমার দাদা সরাসরি মানা করেছিলেন যে নীলুর বিয়ে এখনই দেওয়া যাবে না। আমি এটা শুনে খুব অবাক এবং দুঃখ পেয়েছিলাম, কারণ ছেলেটি এবং তার পরিবার সর্বক্ষেত্রেই আমাদের সমান। তাহলে কেন এটিতে মানা করা হয়েছিল? তাছাড়া আমি এজন্য কষ্ট পেয়েছিলাম কারণ আমার সব বন্ধুর বিয়ে হয়ে গিয়েছিল, আমি একা ছিলাম। আমার খুব খারাপও লাগছিল যে এই সম্পর্কটা প্রত্যাখ্যান হয়েছিল, কারণ আপাত দৃষ্টিতে ছেলেপক্ষের কোনো দোষ ছিল না। তারপরও দাদা কেন স্পষ্টভাবে নিষেধ করেছিলেন তা বুঝতে পারছিলাম না। তাই আমি দরজার কাছে গেলাম। আমি শোনার চেষ্টা করলাম যে দাদা মেয়েটার সাথে কি কথা বলছেন, আর লোকেরাও কিভাবে সাজানো নববধূকে তার ঘরে রেখে যাওয়ার মতো এতটা বোকা হতে পারে। এমনকি বড় খারাপ কিছু মনে করছে না। এ কেমন অন্ধকার নগরী! আমি ফিস ফিস শব্দ শুনতে পাচ্ছিলাম, কিন্তু স্পষ্ট কথা বুঝতে পারছিলাম না। আমি বোঝার চেষ্টা করলাম তারা কি নিয়ে কথা বলছে, তবুও একটা কথাও বুঝতে পারলাম না। তারপর দরজার কোণ দিয়ে তাকালাম কিছু দেখা যায় কিনা, আসলে ঘরের মধ্যে কি হচ্ছে, কিন্তু সামনের দেয়ালে সাদা রং ছাড়া আর কিছুই দেখতে পাইনি। আমি যতটা পারি চেষ্টা করলাম, কিন্তু আজও আমি হতাশ হয়ে ঘরে ফিরে এলাম। ঘরে এসেও আমার ঘুম আসছিল না। আমার চিন্তা জুড়ে শুধু এটাই ছিল যে ওই ঘরে কি হচ্ছে। আমার মনে পড়তে লাগলো যে আমি যখন ছোট ছিলাম আমি একটি পাত্রীকে আমার দাদার ঘরে যেতে দেখেছিলাম। তখন আমি মাকে জিজ্ঞেস করেছিলাম, মা, তুমিও কি বিয়ের পর দাদার ঘরে গিয়েছিলে? আম্মি বলল, চুপ করো নির্লজ্জ, আমি তার পুত্রবধূ, ঠিক তার মেয়ের মতো। আমার মা আমাকে আচ্ছা করে বকা দিলেন। আমার বয়স তখন 16 বছর। আমি কৌতূহলী হয়ে জানতে চাচ্ছিলাম যে কেন দাদা নববধূকে তার ঘরে নিয়ে যায়। আমি আবার মাকে জিজ্ঞেস করলাম, মা, দাদা ভিতরে কি করছেন? এটা শুনে মা আমার মুখে একটা চড় মারলেন। আম্মি বলল, এখান থেকে যাও, এই সব জিনিসের জন্য এখনো তোমার বয়স হয়নি। আমি কাঁদতে লাগলাম যে এটা কেমন কথা, দাদা যে কাজগুলো করছে সেজন্য তার বয়স হয়েছে। যাই, আমি সারা রাত ঘুমাতে পারিনি। সকালে সামরা নিচে নেমে এলো। আমার বন্ধু রুম থেকে বেরিয়ে আসার সময় তার হাতে একটা গিফট বক্স দেখল। আমি সাথে সাথে সামরার কাছে চলে আসলাম, তাকে তার হাত ধরে আমার ঘরে নিয়ে এলাম। সে এখনো একটি ফ্যান্সি পোশাক পরেছিল, কিন্তু চুপচাপ ছিল। আমি তাকে বললাম, সামরা, দাদার ঘরে কি আছে? দাদা রাতে কি করলো? সে আমার দিকে শূন্য দৃষ্টিতে তাকালো, তারপর বলল, আমার স্বামী আমাকে নিতে এসেছে, আমাকে যেতে হবে, আমার হাত ছাড়ো। সে আমার হাত থেকে তার হাত মুক্ত করে দ্রুত আমার ঘর থেকে চলে গেল। আমি খুবই আশ্চর্য হয়ে গিয়েছিলাম। আমার বন্ধু যে আমার কাছে কখনো কিছুই গোপন করেনি, সামরা আমার সাথে সব কথা বলতো। আর সেই গোপন কথাটা যা আমি এত বছর ধরে জানতে আগ্রহী ছিলাম, আমি পুরোপুরি আশা করেছিলাম যে সকালে এই গোপন বিষয়টা আমি জানতে পারবো। কিন্তু আমি আবার হতাশ হলাম। আমি সামরার উপর রেগে গেলাম যে তার সাথে যদি কিছু হয়ে থাকে তবে তার তো আমাকে অন্তত বলা উচিত ছিল। এই কারণে আমি আমার দাদাকে কখনোই পছন্দ করতাম না, যদিও সে আমার প্রতি খুব স্নেহাতুর ছিল। চাচার কোনো সন্তান ছিল না এবং আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান ছিলাম। আমার মা আমাকে বলেছিল যে যখন আমার বাবা এবং চাচা ছোট ছিলেন তখন আমার দাদি মারা গিয়েছিলেন, কিন্তু দাদা আর বিয়ে করেননি। মা এমনভাবে বলছিলেন যেন দাদা সারা জীবন দাদির নামে কাটিয়ে দিয়েছেন। আমি শুনে হতাশ হয়েছিলাম। মনে মনে ভাবলাম, উনি আবার বিয়ে করলেই ভালো হতো। দ্বিতীয় দাদি অন্তত তার এই সমস্ত নিষ্ঠুরতা করতে দিত না যা সে প্রতিটি নতুন বধূর সাথে করে। আমিও মনস্থির করেছিলাম যে আমি সামরা থেকে সত্যটা বের করেই ছাড়ব।
কয়েকদিন পর আমি সামরার শ্বশুর বাড়িতে পৌঁছলাম। তখন সে সম্পূর্ণ স্বাভাবিক ছিল। সে আমাকে দেখেই হেসে আমাকে জড়িয়ে ধরল। সে আমাকে তার শ্বশুরবাড়ির সবার সাথে পরিচয় করিয়ে দিতে লাগল। তার স্বামীও আমার সাথে অনেক ভালো ব্যবহার করল। তার স্বামীকে দেখে আমার মনে হলো না যে তার পাত্রীকে এক রাতের জন্য দাদার কাছে পাঠাতে তার কোনো আপত্তি বা বিরক্তি আছে। আমি সামরাকে বললাম, আমরা একা বসে গল্প করতে পারি। কথাটা শোনার পর সে কিছুটা বিব্রত হলো। আমি ওকে ওর ঘর কোন দিকে জিজ্ঞেস করলাম। সে আমাকে তার ঘরে নিয়ে গেল। আমি আবার একই প্রশ্ন সামরাকে করলে সে রেগে গেল। মেয়েটি বলল, আমাকে জিজ্ঞেস করছিস কেন? যা, তোর দাদাকে জিজ্ঞেস কর। আমি বললাম, তোর সাথে খারাপ কিছু হলে তুই চুপ আছিস কেন? তোর সবাইকে জানানো উচিত। ও আমার কথা শুনে চিৎকার করে উঠল। সে বলল, কেন জানাইনি? তোর জন্য জানাইনি। এখন চলে যা আমার বাড়ি থেকে। আর যদি খুব জানার ইচ্ছা হয় তাহলে নিজেই একদিন কনে সেজে দাদার ঘরে যা। তুই নিজেই সত্য জানতে পারবি। সে অত্যন্ত রাগান্বিত ছিল। আমি বাসায় ফিরে আসলাম। প্রথমে সামরার বাসায় গিয়ে খুব খারাপ লাগছিল। আমি সামরার প্রতি আন্তরিক সহানুভূতি প্রকাশ করতেই গিয়েছিলাম, কিন্তু সে আমাকে পাত্তাই দিল না। আমাকে কি কি বলেনি। কিছুদিন ধরে সামরার উপর আমার খুব রাগ ছিল, কিন্তু তারপর ভাবলাম আমি নিজেই একবার কোণে হয়ে দাদার ঘরে বসলেই পারি। অন্তত আমি জানতে পারবো তারা কি করছে। এই ভাবনা আসার সাথে সাথেই আবার অদৃশ্য হয়ে গেল। তওবা তওবা, আমি এটা কি ভাবছি? আমি নিজেই আমার চিন্তাকে দোষারোপ করলাম এবং এরপরে আমি এই বিষয়টি নিয়ে চিন্তা করা বাদ দিতে শুরু করলাম। এই সময়ে আমার আরও একটি বিয়ের প্রস্তাব আসলো। ওই সম্পর্ক আমাদের সমান সমান ছিল, কিন্তু দাদা সেই আবার প্রত্যাখ্যান করল। নিজের জায়গায় অনর। এখন আমার ধৈর্যের বাঁধ ভাঙতে শুরু করেছে। মাকে বললাম, মা, অনেক হয়েছে। তুমি কেন দাদা যা বলে তাই চুপচাপ মেনে নিচ্ছ? আমাকে ঘরে বসিয়ে রেখেছ। আমার সব বান্ধবীর বিয়ে হয়ে গিয়েছে আর আমি এখনো দাদার দ্বারগোড়ায় বসে আছি। আমার কথা শুনে মা আমার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকাতে লাগলেন। বললেন, নির্লজ্জ, নিজের ইজ্জত কি বিক্রি করে দিয়েছিস? নিজের মুখে বিয়ে করতে চাইছিস? নিজের জিহ্বায় লাগাম দে। এই কথা মানুষ শুনলে ঝামেলা হয়ে যাবে যে মেয়ে হয়ে নিজে বিয়ে করতে চায়। আম্মি আমাকে চাপা স্বরে রাগ দেখিয়ে বলল যেন তার কণ্ঠ ঘর থেকে বের না হয়। কিন্তু মায়ের কথা শুনে আমার শরীরে আগুন ধরে গেল। হ্যাঁ, তোমাদের নিয়ম অনেক ভালো। আমার বয়স পেরিয়ে যাচ্ছে, কিন্তু আমার বিয়ে নিয়ে কেউ মাথা ঘামাচ্ছে না। আর দাদা নতুন কনেদের নিয়ে খোলাখুলি উদযাপন করছে। এটা নিয়ে কেউ উত্তেজিত হচ্ছে না। সব তোতা পাখি চশমা পরে বসে আছে। আমার কথা শুনে মা উঠে আমার মুখে জোরে থাপ্পড় মারল। আম্মি বলল, তোমার অনেক কথা ফুটছে। দাদার বিরুদ্ধে আর একটাও কথা বললে তোর বাবাকে বলবো, সে তোকে বাঁচিয়ে রাখবে না। আমি মায়ের মুখ দেখতে থাকলাম। এবার আমার কৌতূহল আরো বেড়ে গেল। নববধূর সাথে একই ঘরে থেকে সে এমন কি ভালো কাজ করে, তাও নির্জনে, সবার অগোচরে, চার দেওয়ালের মাঝে, যে সবাই হৃদয় থেকে তাকে এত শ্রদ্ধা করে। কেউ তার চরিত্র নিয়ে সন্দেহ করে না। স্বামীও তার স্ত্রীকে সেই রাতের কথা জিজ্ঞেস করে না, কেন সে বিয়ের পর একজন পরপুরুষের সাথে রাত কাটিয়ে এসেছে। কি অন্ধকার দৃষ্টিভঙ্গি, যেন জাহিলিয়াতের প্রথা এখানে প্রচলিত। আর এই মূর্খ লোকেরাও তাকে পুণ্যবান ধার্মিক মনে করে তাদের ঘরের সম্মানকে রাতের জন্য তার কাছে পাঠিয়ে দেয়। গ্রামের সব লোকের উপর আমার রাগ হচ্ছিল। এত সহজ জিনিসও তারা বোঝে না। যেখানে নারী পুরুষ একা থাকে সেখানে তৃতীয় জন হিসেবে শয়তান থাকে। এটা কিভাবে সম্ভব যে একটা যুবতী বধূ সাজে বসে আছে এবং যে কোনো বয়সের পুরুষ তাকে সারা রাত পাশে থাকার পরও স্পর্শ করেনি? আমার তো মাথা কাজ করছিলই না। আমার এখন একটা নতুন বিয়ের অপেক্ষা ছিল। মনে মনে ঠিক করেছিলাম যে এবার পাত্রী বদলে আমি দাদার ঘরে যাব। 2 মাস পর একটা মেয়ের বিয়ের দাওয়াত এলো। দাদা এবার আগের চেয়ে খুশি হলেন, এমনকি চুলে মেহেদিও লাগিয়েছিলেন। নতুন জামা কাপড় পরেছিলেন। আতরের ঘ্রাণও আগের চেয়ে বেশি ছিল। এসব দেখে আমার মনটা ভেঙে গেল। কিন্তু পাত্রীকে দেখে তো আমার হুঁশ উড়ে গেল। সে 16 বছরের সুন্দরী আর লাস্যময়ী মেয়ে ছিল। এত সুন্দর যে মেয়েটিকে দেখে আমি নিজেও স্তব্ধ হয়ে গিয়েছিলাম।
সে অনেক নার্ভাস এবং মন খারাপ ছিল। প্রথমে সে আমাদের বড় ঘরে বসেছিল। আমি রান্নাঘর থেকে বেরিয়ে সুইচ অফ করে দিলাম। সাজগোজ এবার আমিও খুব ভালো করে করেছিলাম, তাই অন্ধকার হতে না হতেই গিয়ে কনের হাত ধরে বললাম, আমার সাথে চলো। আমি ওকে আমার ঘরে নিয়ে গেলাম। তাড়াতাড়ি ওর ওড়না খুলে ফেললাম এবং নিজেকে ঢেকে ফেললাম। আমার ওড়না তার হাতে দিয়ে বললাম যে, তুমি আমার ঘর থেকে বের হবে না। সে অবাক হয়ে আমার দিকে তাকিয়েছিল। ওড়না দিয়ে আমার মুখ ঢাকলাম। আমি নিচে গিয়ে কনের জায়গায় বসলাম। কিছুক্ষণ পর কেউ আমাদের মেন সুইচ অন করে দিল। সবাই ভাবছিল কে সুইচ অফ করেছে। তারপর তারা আমাকে আমার দাদার ঘরে কোণে হিসেবে বসিয়ে দিল। কেন জানি না, ভয়ে আমার হৃদয় ছটফট করছিল। এত বড় পদক্ষেপ তো নিয়ে ফেলেছিলাম, কিন্তু এখন খুব ঘাবড়েছিলাম। আমার রহস্য খুলে গেলে আমার বাবা মা আমাকে অনেক মারবে, কিন্তু এখন আর কি করার। আমি আমার দাদার ঘরে কোণের জায়গায় বসেছিলাম। যখন আমার দাদা ঘরে ঢুকে তার ঘরের দরজা বন্ধ করে দিল, তখন আমার মনে হলো এই আমার হৃদয় বন্ধ হয়ে গেল। দাদা আমার মুখ তুললে কি হবে, এই কথা ভেবেই আমার জীবনটা যায় যায় অবস্থা। দাদা আমার কাছে এসে বসলেন এবং বললেন, আমার কাছে আসা সব মেয়ের মধ্যে তুমি সবচেয়ে ছোট এবং সুন্দরী। আমি তোমাকে এটাই বলতে চাই যে আমি তোমাকে কাল ফিরে যেতে দেব না, কারণ আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। কাল তোমাকে তালাক দেওয়ায় আমার কাছে রাখব। উনি আমার ঘুমটা তোলার আগেই আমি বললাম, এটা কি করে সম্ভব? আমি অন্যের বধূ। সে বলল, আমি বলবো তোমার চরিত্র ভালো নয়, সবাই আমাকে বিশ্বাস করবে। তুমি যদি শান্তভাবে আমার কথা শোনো, তবে আমি আমার সম্পত্তি থেকে তোমাকে অনেক কিছু দেব। আমি বললাম, আমার কোনো সমস্যা নেই, আমি আমার স্বামীকে পছন্দ করি না। আমি আপনার সাথে সুখী হতে চাই, তবে আমার একটি শর্ত মেনে নিলে। তিনি বললেন, তুমি যা বলবে আমি তাই পূরণ করব। আমি তাকে বলেছিলাম, আমার ঘুমটা না তুলেই যদি আপনার সব সত্য আমাকে জানান, তাহলে আপনার দাসী হয়ে সারা জীবন কাটিয়ে দিব। সে বলল, ঠিক আছে, তুমি খুব ভালো যে আমার কথা শুনতে রাজি। সকালে আমি মানুষের মনে তোমার সম্পর্কে ভুল কথা ছড়িয়ে দিব যে এই মেয়ের চরিত্র ভালো না, তোমার স্বামী তোমাকে ছেড়ে চলে যাবে। তখন আমি বলবো যে আমার হৃদয় খুব নরম, তাই আমি একে গ্রহণ করছি। আমি বললাম, আচ্ছা, তো এখন আপনি বলুন কিভাবে আপনি মানুষকে বোকা বানিয়েছেন। তিনি বলেন, এরা গ্রামের বোকা মানুষ, যুক্তিকেও মেনে নেয়, অযুক্তিকেও মেনে নেয়। এদের শুধু একটা নিয়ম বানিয়ে দাও, আর এরা প্রজন্ম থেকে প্রজন্মে একই জিনিস রীতি হিসেবে পালন করতেই থাকবে। তারপর তিনি বলেন, প্রথম থেকে তিনি সবার হৃদয়ে নিজের সুনাম প্রতিষ্ঠা করেছেন। দাদি মারা গেলে তিনি ঘোষণা করেন যে তিনি আর বিয়ে করবেন না, কারণ স্বপ্নে একজন ভালো বুজুর্গ মানুষ আসতে শুরু করেছে, যার ক্ষমতা তার ভেতরে চলে আসে। ফলে সে এক রাতে যে কোনো মেয়ের চরিত্র জানতে পারে, আর সেই শুদ্ধ আত্মা নারীর কামনা থেকে মুক্ত। কোনো নারীকে না ছুঁয়েই তার উপর একটি আমল করতে হয়, বরং পুরো আমলটি পড়তে হয়। তাই সহজেই সবাই দাদাকে বিশ্বাস করেছিল। মহিলাদের প্রতি দাদার লালসা ছিল, তাই নিজের লালসা পূরণের জন্যই তিনি এই পথ অবলম্বন করেছিলেন। তিনি রাতে প্রতিটি কুমারী মেয়েকে বলতেন, তোমরা এই দুধ খেয়ে ঘুমিয়ে পড়ো, যাতে আমি আমার আমল শুরু করতে পারি। দুধ পান করার সাথে সাথে আর নেশার কারণে তারা ঘুমিয়ে পড়ত, আর সে তার ইচ্ছা পূরণ করত। সকালে তার হাতে একটি উপহার দেওয়া হতো, যা একটি সোনার আংটি, আর বলতো, এই বাক্সে একটা আংটি বের হলেই বোঝা যাবে তুমি শুদ্ধ। প্রথমে মেয়েরা এটা মেনে নিলেও সামরা দুধ খেতে অস্বীকার করে। দাদা নিজেই এই কথা বললেন যে মেয়েটা খুব চালু ছিল। সে বলেছিল, আমার সাথে চালাকি করার দরকার নেই, আমি কখনোই দুধ খাবো না। চুপচাপ যা পড়ার পড়েন, না হলে আপনার ভণ্ডামি সবাইকে জানিয়ে দেব। দাদা বলেছিলেন যে সেই প্রথম মেয়ে যাকে তিনি ভয় পেয়েছিলেন, সারা রাত পাপ করতে প্রলুব্ধ করেছিলেন। তাকে অর্থ এবং উপহার দেওয়ার জন্য প্রলুব্ধ করেছিলেন, কিন্তু সে কোনোভাবেই রাজি হয়নি। শেষ পর্যন্ত সে এতটুকু করতে রাজি হয় যে সে দাদার সত্য কাউকে বলবে না। এটুকু সে প্রতিজ্ঞা করেছিল। এরপর দাদা যা বলল, আমার আত্মা পিষিয়ে উঠল। সে বলল, তোমার পরে আমি আরেকটা মেয়েকে বিয়ে করব।
কোন পদ্ধতি অবলম্বন করব তা নিয়েই আমি চিন্তিত, যাতে আমার সুনামও থাকে আবার কাজও হয়। জিজ্ঞেস করলাম সে কে। সে বলল নীলু। এটা শুনে মনটা খারাপ হয়ে গেল। আমি তার আপন নাতনি ছিলাম, আর সে আমার প্রতি এমন বাজে নজর দিয়েছিল। আমার মাথাটা খুব খারাপ হয়ে গেল। কার কাছ থেকে এই কথাটা শুনছিলাম? আমার মন চেয়েছিল দাদাকে গলা চেপে মেরে ফেলতে। আমার গলায় একটি পিণ্ড তৈরি হতে লাগলো। আমি যে যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছিলাম তার জন্য সম্ভবত আমার কাছে কোনো শব্দও ছিল না। আমি বললাম, বড় মিয়া, সে আপনার আপন নাতনি। সে আমাকে দেখে হাসতে লাগলো এবং বলল, আপন মানে? সে একটা পালিত সন্তান। আমার 2 সন্তানই নিঃসন্তান ছিল, আর এই মেয়েটি আমার পুত্রবধূর ভাগ্নি। যখন থেকে সে যৌবনে পা দিয়েছে তখন থেকে আমি তাকে পছন্দ করতে শুরু করেছি। তখন থেকে আমি তাকে কাছে পাওয়ার জন্য কি করব তা নিয়ে ভাবছিলাম, কারণ সে দুনিয়ার কাছে আমার নাতনি। তাই আমি এই মেয়েটির বিয়ে এখন পর্যন্ত করতে দেইনি। তবে এখন আমি একটি পরিকল্পনা ভাবছি। আমি সেই চেষ্টাই করব যাতে সবাই সুখী সুখী তাকে আমার কাছে বিয়ে দেবে। কথাটি শুনে আমি জ্ঞান হারাতে লাগলাম। এত নিকৃষ্ট কেউ হতে পারে না। তখন মনে পড়ল আমার শিক্ষক বলতেন, লালসার তৃষ্ণা কখনোই নিবারণ করা যায় না। আপনি যতই এটি পূরণ করার চেষ্টা করবেন ততই এটি বৃদ্ধি পাবে। আর পাপ হলো জলাভূমির মতো, মানুষ একবার তাতে ডুবে গেলে বের হওয়া খুব কঠিন হয়ে যায়। আমার একটা মোবাইল ছিল, দাদার সব সত্য তাতে রেকর্ড হয়ে গিয়েছিল। আমি ভেজা চোখে ঘুমটা ছিঁড়ে ফেললাম। দাদা আমাকে দেখে চমকে গেলেন। সে বলল, তুমি এখানে কি করছো? আমি বললাম, আমি আপনার সত্য শুনতে এসেছি। কতদিন ধরে ভালো মানুষের মুখোশ পরে মেয়েদের সাথে পাপ করছেন, একটুও লজ্জা করে না? আমার আফসোস, মানুষ সেকেলে চিন্তায় আপনার মিথ্যা গল্প ওরা বিশ্বাস করল কি করে? দাদার রং উড়ে গেল। আমাকে টাকা, সোনা, রূপার লোভ দেখাতে লাগলো। আমি বিছানা থেকে উঠে রুম থেকে বের হয়ে গেলাম। সবাইকে চিৎকার করে জড়ো করলাম। সেই রেকর্ডিংটা আমি সবার সামনে বাজিয়ে শুনিয়েছিলাম। গ্রামেও দাবানলের মতো ছড়িয়ে পড়ে এই কথা। দাদাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আমি যা করেছি তার জন্য আমি অনুতপ্ত ছিলাম না, কারণ আমি একটি ভুল রীতিকে শেষ করেছিলাম। মানুষদেরকেও বুঝিয়েছিলাম যে এভাবে কোনো ভণ্ডের বুজরুকিতে বিশ্বাস করে নিজের বাড়ির মেয়েদের কোনো জানোয়ারের হাতে তুলে